আচ্ছা ভাই, আপনারা নারীকে কতটুকু শক্তিশালী ভাবেন? আপনাদের কাছে মনে হয় যে একজন নারী কতটুকু শক্তিশালী? তাহলে আপনার কাছে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী নারী কাকে মনে হবে? ১ম এই আপনি হয়তো ভাবছেন যে আপনার স্ত্রী সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল নারী। অথবা আপনারা যদি বিবাহিত না হন, সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড সবচেয়ে শক্তিধর নারী বা পাওয়ারফুল নারী। আসলে কি তাই? আচ্ছা, আপনার কথা বাদ দিলাম, আমার কথাও বাদ দিলাম। আমরা ছোটখাটো গোবেচারা মানুষ। আচ্ছা, একবার চিন্তা করেন তো, আপনাদের কি মনে আছে বিল গেটস এর কথা? বেচারার জন্য সত্যিই খুব দুঃখ হয়। বেচারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও বউয়ের কাছে পাত্তাই পেল না। এই বয়সে এসে বউটা তাকে ছেড়েই চলে গেল। আচ্ছা, আমাদের পাশের দেশের যাই। আমাদের পাশের দেশের কথাই ভাবেন, নীতা আম্বানির কথা বলেন। আচ্ছা, এই যে আম্বানির এত সম্পদ, নীতা আম্বানির কাছে কিছু সবকিছু তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। এত কষ্ট করে উপার্জন করা তার সমস্ত সম্পদ নীতা আম্বানির বিলাসিতার পেছনে খরচ করছে। কিছুই বলতে পারছে না বেচারা। আচ্ছা, একদম সাম্প্রতিক একটা ঘটনা বলি। আপনারা সবাই জানেন, ইমানুয়েল ম্যাক্রোর উপরে যেভাবে চড়টা লাগিয়েছেন না ওনার স্ত্রী, আহ! বেচারা সবার সামনে যেভাবে বেইজ্জতি হয়ে গেল। এরপরেও নারীর শক্তি সম্পর্কে আপনাদের জানার ইচ্ছে হয়? আসলে আপনারা এতক্ষণ যা দেখছেন, শুনছেন, যা বললাম, এর মধ্যে প্রকৃত অর্থে নারীর শক্তি সম্পর্কে আমরা কোন ধারণাই করতে পারবেন না। এটা একদম ঠুনকো বিষয়। যা বলেছি, যদি নারীর ঐতিহাসিক শক্তি সম্পর্কে আপনাদের একটুখানি ধারণা দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ব্যাপারই না। এইসব ২-১ টা চড়-থাপ্পড়, বিলাসিতা, এগুলো আসলে ঐতিহাসিকভাবে এগুলোর কোনো মূল্যই নাই। ঐতিহাসিক যে নারী চরিত্র আছে, সেগুলো সম্পর্কে তাহলে আপনাদের একটু ধারণা দেই। আচ্ছা, ১ম এ আসি আদম আর হাওয়ার কথায়। আচ্ছা, আদম এত শক্তিশালী পুরুষ, তাকে আল্লাহ এত বেশি মায়া দিয়ে তৈরি করেছেন, তাকে এত বেশি বুদ্ধিমত্তা দিয়েছেন। কিন্তু দেখেন, এক হাওয়া আলাইহিস সালাম তাকে বলল যে, "তুমি গন্ধম খাও, আমিও খাইছি, তুমিও খাও।" আর উনি খেয়ে নিলেন। উনার এইটুকু বলার ক্ষমতা হলো না, যেখানে আল্লাহ উনাকে নিষেধ করেছেন যে এই গন্ধম গাছের কাছেও যেও না, সেখানে একজন নারী তাকে বলল আর তিনি খেয়ে নিলেন। কোন কথাই বললেন না, প্রতিবাদী করার শক্তি নাই। তাহলে ঐতিহাসিকভাবে পৃথিবীর শুরু থেকেই তো নারীর কাছে পুরুষ পরাজিত। এবার বুঝতে পারছেন, আঁচ করতে পারছেন? আচ্ছা, তাহলে হাওয়া আলাইহিস সালামের কারণেই আমরা আজকে পৃথিবীতে আসলাম। আচ্ছা, পৃথিবীতে আসার পরে এবার যদি আর ২-৪ টা ক্যারেক্টারের কথা আপনাদের একটু ধারণা দিই। আচ্ছা, নারীদের আমরা যে সমাজ ব্যবস্থা, প্রাচীন সমাজ ব্যবস্থা সম্পর্কে জানি, সেই সমাজ ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলি, তাহলে প্রাচীন যে আদিম সমাজ ব্যবস্থা ছিল, যেখানে শিকার করে পুরুষরা বাইরে থেকে এত কষ্ট পরিশ্রম করে শিকার করে নিয়ে আসতো। আচ্ছা, শিকারটা নিয়ে আসার পরে এগুলো ভাগ করতো কারা? আচ্ছা, সেই সমাজে পূর্বে অর্থে বিবাহ বা অন্য কিছুর পরিচলন কিন্তু ছিল না। আমরা ঐতিহাসিকভাবে এটা জানতে পেরেছি যে সোসাইটিটা ছিল হচ্ছে একটা মাতৃতান্ত্রিক সোসাইটি। এই সমাজ ব্যবস্থায় পুরুষের কাজ কিন্তু ছিল পুরুষ মৌমাছির মতো। পুরুষ মৌমাছি যেমন এই ফুল থেকে ওই ফুল, এখান থেকে ওখান থেকে তারা মধু সংগ্রহ করে নিয়ে আসে। পুরুষের কাজটা কিন্তু ওই সময় ঠিক ওরকমই ছিল। এত কষ্ট, এত পরিশ্রম করে তারা শুধুমাত্র এই যে শিকার করে নিয়ে আসতো, তারপরে তাদের আর কোনো ক্ষমতা নেই। এই পুরো যে শিকারটা নিয়ে আসলো সেটা ভাগ করার পুরো ক্ষমতাটাই ছিল নারীর। আর একজন নারীর মন যদি তখন পেতে হতো, একজন পুরুষকে কতটা যে নিজেকে বিলিয়ে দিতে হতো, সে কথা আমরা চিন্তাই করতে পারি না। যাই হোক, সে সম্পর্কে আমাদের হাতে তথ্য কম আছে। সুতরাং এ বিষয়ে আমরা কম কথা বলি। আচ্ছা, এরপরে আসি কাব্যিক কথায়, সাহিত্যের কথায়। আচ্ছা, আমরা জানি পৃথিবীতে এখন পর্যন্ত মহাকাব্য রচিত হয়েছে অনেকগুলো। তার মধ্যে জাত মহাকাব্য ধরা হয় ৪ টিকে। এই ৪ টি জাত মহাকাব্যের মধ্যে
যদি ধরি তাহলে ইলিয়াড, ওডিসি হোমারের। আর পরবর্তীতে যদি ধরি তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশে রচিত দুইটা মহাকাব্য, একটা হচ্ছে মহাভারত, আরেকটা রামায়ণ। আচ্ছা, এই চারটা জাত মহাকাব্যের মধ্যে যে চরিত্রগুলো আছে, এর প্রধান চরিত্রগুলো কারা ভেবেছেন? আচ্ছা, আমি একটু আপনাদের ভাবনাকে আরেকটু সুদূর প্রসারী করে দিই। প্রথমে দেখেন, হোমার যে ইলিয়াড আর ওডিসি লিখলো, আচ্ছা, এখানে মূল চরিত্র কে হইতে পারে? অনেক বড় বড় বীর এখানে যুদ্ধ করেছে, ট্রয় নগরী ধ্বংস হয়েছে, কিন্তু এখানে মূল চরিত্র যার জন্য পুরো ঘটনাগুলো ঘটলো, তিনি একজন নারী। তিনি হচ্ছেন হেলেন। মেনেসের স্ত্রী হেলেনকে অপহরণ করার পরে প্যারিস, এখানে একটা ছোটখাটো চরিত্র, এখানে চরিত্রহীন। অন্যান্য বড় বড় চরিত্রকে বলেন আপনি, এই যে অ্যাকিলিসিল শব্দটা আমরা জানি, তো অ্যাকিলিসের মতো এত বড় যোদ্ধা, তিনি এখানে যুদ্ধ করতে এসেছেন এবং যুদ্ধ করে নিহত হয়েছেন। এবং অনেক বড় বড় গ্রিক যোদ্ধারা তখন এসেছেন, বীররা এসেছেন, তারা সবাই নিহত হয়েছেন কার জন্য? একজন নারীর জন্য। আচ্ছা, ওটা না হয় আমাদের দেশের কোনো ফ্যাক্ট না। আচ্ছা, আমাদের দেশের ফ্যাক্টের ক্ষেত্রে আসি। মহাভারত, মহাভারতের প্রধান চরিত্র কে আপনাদের কি মনে হয়? মহাভারতের প্রধান চরিত্র কে? পঞ্চপাণ্ডব, অর্জুন, কে আসলে? আসলে প্রকৃত অর্থে এরা কেউই না। এরা সবাই হচ্ছে একজনের হাতের পুতুল হয়েছিল। এই সবাই একজন নারীর হাতের পুতুল হয়েছিল। তিনি হচ্ছে ধ্রুপদী। ধ্রুপদী যেভাবে বলেছেন, যেভাবে ওনার জিজ্ঞাসা প্রকাশ করেছেন, যেভাবে ওনার প্রতিশোধ গ্রহণের কথা উনি বলেছেন, সেই প্রতিশোধ গ্রহণ উনি করেছেন সেভাবে, এবং সেখানে পুরুষরা শুধুমাত্র তার হাতের পুতুল হিসেবে কাজ করেছে। পঞ্চপাণ্ডবের প্রকৃত অর্থে এই যুদ্ধে তেমন কোনো কিছুই লাভ হয় নাই, কিছুই তো ওনারা পান নাই। যা পেয়েছেন সেটা হচ্ছে ধ্রুপদী। ধ্রুপদী তার যে ইচ্ছে ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে কৌশল ছিল, সেটা তিনি পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছেন এই যুদ্ধে। আচ্ছা, এবার আসি রামায়ণের কথায়। রামায়ণে কি আছে? রামায়ণের মূল ঘটনা যাকে নিয়ে, সে তো সীতা। সীতার অপহরণ হলো বলেই লঙ্কা শেষ পর্যন্ত একেবারে লঙ্কা কাণ্ড হয়ে গেল, লঙ্কা শেষ পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেল, তাই না? তাহলে এত এত ঘটনা, এই যে চারটা জাত মহাকাব্য, এখানেও যত মূল ঘটনা ঘটেছে, যা এখানে বর্ণিত হয়েছে, সবকিছুর পেছনেই মূল চরিত্র হিসেবে আছে নারী। একেবারে মূল চরিত্র, কোনো সাবসিডি চরিত্র না। সুতরাং নারীর ঐতিহাসিকভাবে যে কি পরিমাণ তারা শক্তিধর ছিল, সেটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন কাছাকাছি ঘটনায়। ধরেন, খুব কাছাকাছি আসলে আমরা মধ্যযুগে আসি। কাছাকাছি আসলাম এবং মুঘল যুগের মধ্যে আমরা জানি যে উপমহাদেশের, এমনকি পৃথিবীর ইতিহাসে একজন অন্যতম সাহসী বীর মহাপুরুষ, যাকে নিয়ে অনেক ধরনের বিশেষণ আমরা যুক্ত করি, সেই মহামতি আকবর। তো মহামতি আকবর আমরা জানি অনেকগুলো বিয়ে উনি করেছেন। ঐতিহাসিকভাবে আমরা 13টার উপরে বিয়ের কথা জানতে পারি। তো এতগুলো বিয়ে উনি করেছেন, যার এতগুলো বিয়ে আছে, তার তো নারীর প্রতি এত বেশি আকর্ষণ থাকার কথা না। তো এই বীর, এই মহাপুরুষ, তিনিও একজন নারীর কাছে প্রকৃত অর্থে তিনি যেভাবে বলেছেন, যে জিদটা করেছেন, সেটা পূরণ করতে তিনি রাজি হয়েছিলেন। সেটা হচ্ছে যোদ্ধা। সেটা আপনারা জানেন, একজন নারীর কাছে এত বড় একজন শাসক, এত শক্তিধর, তিনি পরাজিত।
আপনি আমি কে? আপনি আমি কিছুই না। আর যদি বলেন যে উনি না হয় আকবর একজন একটু ভুল করেছে, আচ্ছা পরের ধারাগুলো দেখেন আপনারা। পরের ধারা যদি বলেন জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সময় কি হয়েছে? জাহাঙ্গীর তো নূরজাহানের কাছে তার সমস্ত সাম্রাজ্যই বিক্রি করে দিয়েছে, বলেছে যে সমস্ত সাম্রাজ্য তোমার কাছে তুলে দিলাম, আমাকে শুধু এক পেয়ালা আহ, মদের বিনিময়ে আমি আমার সমগ্র রাজ্যকে আমি আমার নূরজাহানের কাছে তুলে দিলাম। বুঝতে পারছেন? সমগ্র রাজ্য, শাসন, ক্ষমতা সবকিছুই এক পেয়ালা মদের বিনিময়ে, যেটা সার্ভ করেছে নূরজাহান। এরপরে আসেন শাহজাহান। শাহজাহানের বিষয়ে আপনারা সবাই জানেন। আচ্ছা শাহজাহান কি একটা বিয়ে করেছিল? যে তার একজন স্ত্রীর কাছেই তিনি এতটাই তিনি তার প্রতি বিমোহিত হয়েছিলেন যে তিনি একেবারে আর তাকে ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারলেন না। সাম্রাজ্যের এত ক্ষতি করে তিনি এই আহ, মমতাজের জন্য তাজমহল বানাতে গেলেন। কি দরকার ছিল এত ভালোবাসার বহিঃপ্রকাশ? তার তো অনেকগুলো স্ত্রী ছিল, তার তো নারীর প্রতি এত মোহ থাকার কথা। দুর্ভাগ্যজনক, পুরুষরা ঐতিহাসিকভাবেই নারীর কাছে বারবার পরাজিত। শুধু ঐতিহাসিকভাবে তাই না, আমরা এখন ঐতিহাসিক ধারাকে বজায় রেখেছি এই কারণে আমরাও কোনোভাবে কোনো অবস্থাতে নারীর কাছে কোনোভাবে বিজয়ী হতে পারবো না, কারণ ঐতিহাসিকভাবে আমাদের পরাজয় ঘটে গেছে। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি বিজয়ী হইতে চান তাহলে মনে করবেন আপনারা পরাজিত আগেই হয়ে আছেন। বিজয়ী হওয়ার কোনো চিন্তা আপাতত আপনাদের মাথায় নিয়ে আসবেন না। সেটা আপনারা সোসাইটি থেকে যাই বলুক না কেন, কেউ আপনাকে মাগির ভাড়িও বলতে পারে, বলতে পারে হচ্ছে আপনি নারীর কথা অনুযায়ী চলেন। এসব কথা মাথায় নেবেন না। ঐতিহাসিকভাবে যে পরাজয় হয়ে গেছে মাইনা লন, মেনে নেওয়া ছাড়া আপাতত আমাদের আর কিচ্ছু করার নেই। ঐতিহাসিকভাবেই আমরা পরাজিত। ভালো থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।